দুপুরের দিকে হসপিটাল থেকে ফিরে রুম থেকে বের হয়নি জাঙ্কু। এতটুকুও সারাতে দূর দুপুরের খাবারটাও খায়নি অব্দি। হয়তো কোনো কাজে ব্যস্ত। সে বাড়ি এলে মাঝে মাঝে এমন করে। বন্ধ রুমে কি করে একমাত্র সেই জানে। তার রুমের সঙ্গে লাগো আর একটা বড়সড় একটা রুম রয়েছে। সেটা রুম না, ঠিক ল্যাব বলা যায়। যেহেতু সে একজন সায়েন্টিস্ট, তার কাজ গবেষণা করা, মেধা ও শ্রম কাজে লাগিয়ে নিত্য নতুন জিনিস আবিষ্কার করা। ছেলের কথা চিন্তা করে মিস্টার নামজো নিজে থেকে এটা বানিয়ে দিয়েছে। সাজিয়েছেন নান্দনিক উপায়ে। কৃত্রিম লাইটের ঝলকানিতে পুরো ল্যাব দিনের মতো আলোকিত থাকলেও বিশেষ এক উপায়ে বাইরের আলো বাতাস চলাচল বন্ধের ব্যবস্থাও রয়েছে। এবং ল্যাবেতে কাউন্টার স্পেসও রয়েছে পর্যাপ্ত পরিমাণে। ল্যাবে এক এক টেবিলে এক এক ধরনের পরীক্ষা নিরীক্ষা, ডেটা সংগ্রহ, গবেষণার স্থান হিসেবে যথাযথ। এমনকি গবেষণার কাজে ব্যবহৃত জিনিসপত্র হাতের নাগালে পাওয়ার জন্য মেয়েদের টেবিল কিংবা সেলফে থরে থরে সাজানো। সেগুলো রিমোট কন্ট্রোল সিস্টেম। রিমোটের বোতাম চাপলে টেবিল তার সম্মুখে হাজির হবে। কাজ করার রিমোটের সাহায্যে পূর্বের স্থানে চলে যাবে। এক কথায় সব সুযোগ সুবিধার কথা মাথায় রেখে আধুনিক উপায়ে ল্যাবটা তৈরি করা। তবে তার রুমে ঢুকলে বোঝার উপায় নাই যে এখানে ল্যাব আছে বা থাকতে পারে। ল্যাবে প্রবেশের গেটে রয়েছে প্যাটার্ন লক এবং বৈদ্যুতিক শকের বিশেষ ব্যবস্থা। একের অধিক গুল্লক চাপলে জাঙ্কুকের কাছে অ্যালার্ট নোটিফিকেশন যাবে এবং সেটা কনফার্ম মেসেজ না পেলে বৈদ্যুতিক শকে সেই ব্যক্তি পুরোপুরি ঝলসে দিতে পারে। এই মুহূর্তে মনোযোগ সহকারে চোখে চশমা, মুখে মাস্ক, গায়ে অ্যাপ্রন ও হাতে একটা মোটা সিরিজ নিয়ে দাঁড়িয়ে আছে জাঙ্কুক। সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে কাছে জারের দিকে। জারে ছটফট করছে ছাড়া ধপধপে একটি পুরুষ ইঁদুর। মেডিসিন ট্রায়ালের জন্য ইঁদুরকে আগে বেছে নেয় সে, কারণ জেনেটিক, জৈবিক ও আচরণগত দিক থেকে ইঁদুরের 90% জিন আশ্চর্যজনকভাবে মানুষের সাথে মিলে যায়। এই কারণে মানুষের বিভিন্ন প্রকার জিনের মিথস্ক্রিয়া প্রকৃতির পরীক্ষার ক্ষেত্রে মানুষের প্রতিনিধিত্ব করে ইঁদুর। এবং রক্তে মাংসে করা মানুষের শরীরে বিভিন্ন অঙ্গের সাথে ইঁদুরের অঙ্গের বা তন্ত্রের মিল পাওয়া যায়। এই জন্য মানুষের শরীরে বিভিন্ন প্রকার ঔষধের প্রভাব সহজে নির্ণয় করা যায়। আরেকটি কারণ আছে, এরা জিনগতভাবে পরিবর্তিত হতে পারে। এদের নির্দিষ্ট জিনকে বন্ধ কিংবা খুলে রাখা যায়। ফলে কি পরিবর্তন হয় তা পর্যবেক্ষণ করা যায়। জাঙ্কুক এই মুহূর্তে সেটাই করছে। সে জার থেকে ইঁদুরটা বের করে রাখলো টেবিলের উপরে। সুস্থ সবল সাদা ইঁদুর মুখ তুলে তাকে যেন দেখছে। এক হাতে চেপে ধরে না রাখলে এতক্ষণে ছুট লাগাতো। প্রাণ বাঁচাতে গিয়ে লুকাতো ল্যাবের কোনো এক কোনায়। জাঙ্কুক ইঁদুরটাকে শক্ত করে চেপে ধরে সিরিঞ্জের মেডিসিনটুকু ধীরে ধীরে পুশ করলো ইঁদুরের শরীরে। নরম গায়ে সুস্পুতাতেই ইঁদুরটা ছটফটে উঠলো, কিন্তু ছাড়া না পেয়েও শান্ত হতে পারলো না। নিজের মতো করে ছটফট করতেই থাকলো। এইটুকু তার শরীরে কতটুকুই বা শক্তি। অতঃপর কাজ হয়ে গেলে স্বচ্ছ কাছে যারা পুনরায় ইঁদুরটা রেখে যার মুখটা বন্ধ করে দিল, যাতে কোনোভাবে পালাতে না পারে। এরপর পাঁচ পাখিটা শিকারের দৃষ্টিতে লক্ষ্য করতে লাগলো ইঁদুরের গতিবিধি। ইঁদুরটা থম মেরে বসে আছে। মেডিসিন হয়তো কাজ শুরু করেছে। সেই ইঁদুরটার দিকে খেয়াল রেখেই কয়েকটি কাঁচের তৈরি গোলাকার টেস্ট টিউব নল নিল। অদূরে রাখা কাঁচের জগের মতো বিকারটিও রাখলো হাতের কাছে। আয়তন হিসেবে 25 এবং 50 মিলিলিটার দুটো বুলেট নিয়ে পানি দিয়ে ধুয়ে আগে স্টপ কট চেক করে নিল। সব ঠিকঠাক দেখে সেটাও রাখলো হাতের নাগালে। তারপর ছোট বড় থরে থরে সাজানো কাঁচের তৈরি ক্লিনিক্যাল ট্র্যাক্সে থাকা সবুজ তরল পিপেটের সাহায্যে টেস্ট টিউবে রাখলো। এসব করতে করতে হঠাৎ খেয়াল করলো ইঁদুরটা এখনো পূর্বের মতো স্থির আছে, গায়ে এড়িয়ে পড়েনি, অর্থাৎ এখনো সুস্থ আছে। কতক্ষণ থাকে এখন সেটাই দেখার বিষয়। যদি ইঁদুরটা সুস্থ থাকে এবং তার মধ্যে পরিবর্তন দেখা দেয়, তাহলে ধরা যায় কষ্ট সার্থক। সে আপাতত দৃষ্টি সরিয়ে নোটে চোখ বোলালো। তারপর অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ স্বার্থে ক্লিনিক্যাল ফ্ল্যাক্সের সবুজ তরলের দিকে মনোনিবেশ করলো। বিকেল পেরিয়ে এখন সন্ধ্যা 7টা। নয়নের বুকে গাঢ় অন্ধকার। মিসেস জেনি সন্ধ্যার নাস্তা হিসেবে গরম গরম সিঙ্গারা ভাজছে। গরম সিঙ্গারার কথা শুনে ড্রয়িং রুম থেকে ছুটে এসেছে তে। মুখ ভর্তি হাসি নিয়ে অপেক্ষা করছে কখন গরম তেল থেকে সিঙ্গারা তুলে প্লেটে রাখা হবে। আর সে আগে ভাগে নিজের ভাতটা বুঝে নিবে। তাকে দেখে মিসেস জেনি আগে সতর্ক করলেন, খুব গরম, খবরদার হাত দিবি না এখন। একটু থামুক, নয়তো হাত মুখ দুটোই পুড়বি। আরে কিছু হবে না, একটু তাড়াতাড়ি তোলো না মেজমা। তুলছি বাবা তুলছি, সবর কর একটু। সস কোথায়? পাশেই তো রাখা। তে সসের পুরো বোতল আর প্লেট নিয়ে মিসেস জেনির পাশে এসে দাঁড়িয়ে রইল। তার অবস্থা দেখে মিসেস জেনি মুখ টিপে হেসে বললেন, আরে তে, এত কাজ গায়ে লাগে না কেন তোর? তা তো জানি না। বিয়ের আগে আমিও তোর মতোই ছিলাম। একটু মোটা হওয়ার জন্য কত আফসোস করতাম, কিন্তু বিয়ের পরে না খেয়েও শরীর স্বাস্থ্য যেন দিন দিন বেড়েই চলেছে। ডায়েট করবো তার উপায় নেই। কেন উপায় নেই কেন? তোর মেজো চাচ্ছ ওসব ডায়েট ফাইট একদমই পছন্দ করে না। তার নাকি স্বাস্থ্যবতী গোলুমুলু মোটা বই পছন্দ।
এই কথা শুনে তে ফিক করে হেসে ফেলল। তাকে হাসতে দেখে মিসেস জেনি নিজেও হাসলেন। মিসেস জেনি একটু বেশি ফেললি বিধায় বাড়ির মেয়েরা তার কোল ঘেঁষে একটু বেশি। তাকে যে কোনো সমস্যার কথা আগে বলে, সমাধানও পায় চটজলদি। যেমন এই গল্পে গল্পে পিরিয়ডের কথা আগে মিসেস জেনিকেই বলেছিল। মিসেস জেনি মিসেস জিসুকে জানিয়েছে। মিসেস জিন শুনে আগে ডাক্তার দেখানো তারা দিয়েছে। ছোট মা হসপিটালে যাবে শুনে সুগার সিরিয়াল দিয়ে দিয়েছে। তাদের একা ছাড়বে না বলে জাকব নিজে নিয়ে গিয়েছে। বাইরে থেকে এসে চা এবং ছেলে মেয়ে দুটো খাবে বলে তাড়াহুড়ো করে রান্না সেরেছে মিসেস জিন এবং মিসেস জেনি। মোট কথা এই পরিবারের সম্পর্কের মেলবন্ধনটা সত্যি খুব সুন্দর। হিংসা বিদ্বেষ ও আত্মহমিকাহীন প্রতিটা মানুষ। দুপুরটিতে সিঙ্গারা ভাজা হয়ে গেলে তে প্লেটে এগিয়ে দিতে মিসেস জেনি তাকে আগে তুলে দিল। তে পা ঝুলিয়ে কিচেন টেবিলের উপর বসলো। ফুটে গরম সিঙ্গারা কামড় বসে হাতের সাহায্যে মুখের ভিতরে বাতাস করতে লাগলো। গরমে যে পুড়ে যাওয়ার দশা, তবু সে টুকটুক করে খেতে লাগলো গরম গরম সিঙ্গারা। মিসেস জিসু কেবলই মিস্টার বোগামের সঙ্গে ফোনে কথা বলে রান্নাঘরে এসে দাঁড়িয়েছে। মিসেস জেনিকে কিছু বলতে গিয়ে মেয়ের কাণ্ড দেখে কথা বলে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে রইলেন। মনে মনে নিজের উপর বিরক্ত হলেন। কিছুক্ষণ দাঁড়িয়ে কি বলতে এসেছিলেন মনে করতে না পেরে তাকে উদ্দেশ্য করে বললেন, সুগার জাগো কালো জিমিনের আগে এটাকে বিয়েতে বিদায় করব আমি। এই কথা বলে উনি পানির যত্নে চলে গেলেন। নিজের উপর রাগটা নিজের উপর দেখানো যায় না, তাই তের উপর রাগটা দেখালেন। কিছু না করে দোষ পেতে পেতে তের খুব একটা গায়ে লাগে না। তাই মিসেস জিসু চলে গেলে সে মুখ ভর্তি হেসে বিড়বিড় করে জবাব দিল, তাহলে ভালোই হবে। কষ্ট করে গরম গরম সিঙ্গারা ফুদে খেতে হবে না, বর চিবিয়ে দিবে, আমি শুধু গিলবো। তার কথা শুনে মিসেস জেনি হাসতে হাসতে চেঁচিয়ে বলতে গেলেন, এই মেয়ে কি বলে শুনে। মিসেস জেনি আর পুরো কথা শেষ করতে পারলো না, সে মুখ চেপে ধরেছে। সে ইশারা করে মেজমাকে বলতে বারণ করে প্লেটে কেটে পড়লো। মিসেস জেনির সিঙ্গারা ভাজা হয়ে গেলে ড্রয়িং রুমে সবাইকে ডাকলো। মিসেস জিন মন মরা হয়ে চায়ের কাপে চমক দিচ্ছে। ওনাদের বিয়ের এতগুলো বছর হয়ে গেল, ছেলে মেয়েদের নিয়ে ভরা সংসার, তবু মিস্টার নামজনের অনুপস্থিতিতে মন ভার হয়ে থাকে। চিন্তা হয় মানুষটার জন্য। বড় চায়ের মুখের দিকে তাকিয়ে মিসেস জিসু এবং মিসেস জেনি চোখাচোখি করে মুখ টিপে হাসলো। এ নতুন কিছু নয়, মিস্টার নামজন বিকেলে চলে গেছেন। কাজ শেষ করে হয়তো সপ্তাহখানেক পরে ফিরবেন। উনি না ফেরা অব্দি মিসেস জিনের মুখটা ততদিন চুপসে থাকবে। সুগা বাসায় নেই, মিস্টার কায়ের ফিরতে আরো রাত হবে। বাসায় আছে বাড়ির 3 গৃহিণী আর ছেলে মেয়েরা। জাকব তো দুপুর থেকে নিজের কাজে ব্যস্ত। রুমটা সাউন্ড প্রুফ বিধায় বাইরের কোনো শব্দ হাতটা তার কান অব্দি পৌঁছায় না। ইয়ঞ্জন ছবিনের হোম টিউটর পড়াতে এসেছে। তারা কিছুক্ষণ গাইডুই করে পড়তে বসেছে। আইওয়াতে ড্রয়িং রুমে আছে। জিমিনের মাথা ব্যথা, তাই শুয়ে আছে। তিনজা চায়ের কাপ হাতে সিরিয়াল দেখছে। এই সময় তাদের পছন্দের সিরিয়াল হয়। এটা দেখে রাতের খাবার আয়োজন করে। আয়ু আস্তে ধীরে চা শেষ করে উঠতেই তে বলল, আপু চলো ছাদে যাই। এখন ছাদে পড়তে বসবি না? আমি ছোট নাকি যে সুন্দর পরপরই পড়তে বসতে যাব? তাই তো, তার ছোট আব্বুকে বলি তুই বড় হয়ে গেছিস, তোর বিয়ে দিতে হবে। বলো আপু, প্লিজ বলো, পড়াশোনা ভালো লাগে না, আমি বিয়ে করব। এর কথা শুনে আয় হেসে ফেলল। কি যে সুন্দর সে হাসি। এই হাসির জন্য তে মনে মনে আয়কে একটা নামও দিয়েছে, সুহাসিনী। তে পুনরায় ছাদে যাওয়ার কথা বললে আয় জানালো পড়া বাকি আছে, কালকে একটা পরীক্ষা আছে। এই কথা শুনে তেও জোর করলো না, আয়কে যেতে দিল। মা চাচিদের মধ্যে সিরিয়াল দেখতে ইচ্ছে করছে না তের। সে উঠে রুমে চলে গেল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ালো, চোখে কাজল দিল, কালো টিপ পড়লো, ঠোঁটে লিপ বাম দিয়ে আয়নার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো। ঠিক সেই মুহূর্তে জিমিন এসে বলল, বাম থাকলে দে তো। কি বাম? ঝান্ডু বাম। ঝান্ডু বাম নেই, লিপ বাম আছে, নিবা? লিপ বাম কপালে দেব? ও তাই তো, সুগা ভাইয়ার কাছে দেখেছিলাম ঝান্ডু বাম। আচ্ছা গিয়ে দেখি তাহলে। তা তুই কোথাও যাচ্ছিস? কই কোথাও না তো। তাহলে সেজেছিস যে? পড়তে বসবো তাই। পড়তে বসলে সাজতে হয়? সাজুগুজু করলে মন ভালো থাকে, ভালো মন নিয়ে পড়লে পড়া মাথায় থাকে। বোনের যুক্তি শুনে জিমিন বিরক্ত মুখে চলে গেল। এই পাগলের সঙ্গে বকলে মাথা ব্যথা পারবে বই কমবে না। তাই সে সুগার বন্ধ রুমের দরজা খুলে রুমে প্রবেশ করলো। অন্ধকারে রুমটাতে লাইট জ্বালালো। ড্রয়ার ড্রেসিং হাতে ঝান্ডু বাম খুঁজলো, কিন্তু কোথাও পেল না। এবার বিরক্তের মাত্রা বাড়লো। হঠাৎ মাথা ব্যথার চোখ খুলে রাখা দায়। মাথা ধরে সে ধপ করে বিছানায় শুয়ে পড়লো। এত বড় বাড়ি, এত মানুষ, অথচ কারো কাছে ঝান্ডু বাম নেই। সে যাওয়ার জন্য পা বাড়াতেই সুগা রুমে প্রবেশ করলো। আর একটু জন্য ধাক্কা লাগেনি দুজনের। তাকে রুমে দেখে সুগা ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো, আমার রুমে কি চুরি করতে এসেছি? রুমের মালিককে নাকি? নিজের জিনিস কেউ চুরি করে নাকি?
সুগা হেসে ফেললো। দরজা দিয়ে মাথা বের করে আশেপাশে তাকিয়ে কেউ আছে নাকি দেখে আস্তে করে রুমের দরজা আটকে দিল। জিমিন বাধা দিতে গেলে তাকে পিছন থেকে ঝাপটে ধরে গিয়ে থুতনি ঠেকালো। জিমিন নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে করতে বলল, এভাবে ধরতে বারণ করেছি না, ছাড়ো। ধরলে কি হবে? বারণ করেছি ধরবে না। ব্যাস। কিসের ব্যাস? কোনো ব্যাস টাসে কাজ হবে না, যখনই ইচ্ছা হবে তখনই ধরবো, পাল্লা আটকাস। শুনলাম ফেরার পথে জেবির সঙ্গে কথা বলেছিস। কি বলেছে তোকে? ময়ূরের কিছু করলে তোমাকে দেখে নেবে। শুধু দেখবে তাতে খুশি সে? দেখবে, ধরবে, নাড়বে, তাহলে ফিল পাবে কিভাবে? সুগার ডাবল মিনিং এর কথা শুনে জিমিনের ছটপটানি বেড়ে গেল। নখ বসালো সুগার হাতে, তবে সুগার শব্দহীন ভাবে হাসছে, কারণ গালি কিংবা ডাবল মিনিং এর কথা বলা জিমিন পছন্দ করে না, খুব চটে যায়। সুগার তাকে রাগাতেই সে কাজ বেশি করে। সুগার শক্তপোক্ত বাহুধর থেকে নিজেকে ছাড়াতে না পেরে জিমিন বলল, ঝান্ডু বাম থাকলে দাও। দিতে পারি, তাহলে লিপ কিস করতে দে। দিতে পারি, যদি বৈধ সম্পর্কে দলিলনামা আনতে পারো। বিয়ের কথা বলছিস? চল এখনই বিয়ে করি। চুরি করে? আপাতত চুরি করে করি না, বাসায় জানাও, যতদিন না কেউ রাজি হবে ততদিন দূরে থাকো। তুই খুব পাষাণ, নিষ্ঠুর, সেটা কি জানিস? জানি, অথচ পাথরের মনের এই মেয়েটাকে আমি খুব ভালোবাসি, বউ করার স্বপ্ন দেখি। এই কথা নিশ্চয়ই জানিস, তাই না? না, তাও জানি না। কেন জানিস না? কারণ ঘটা করে জানাওনি কখনো। তাহলে ঘুরে ফিরে আমারই দোষ? ঠিক আছে, মেনে নিলাম, একদিন ঘটা করে না হয় জানাবো। এ কথা বলে সুগা জিমিনকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো, তারপর তার গালে গলায় আদর রেখে ছেড়ে দিল। বালিশের নিচে থেকে ঝান্ডু বাম বের করে জিমিনের হাতে দিতেই জিমিন দ্রুত পায়ে বেরিয়ে গেল। তবে যাওয়ার আগে বলে গেল, ওহম কিজনের অফিস থেকে ইমেল এসেছে, চেক করিও। সারাদিন ল্যাবে কাজ করে জাঙ্কুক রুমে এলো, সময় নিয়ে শাওয়ার নিল, তারপর ফুল ব্ল্যাক ড্রেস আপে রেডি হয়ে বাইকের হেলমেট টানে বের হতেই তার মুখোমুখি পড়লো। তেও এটো প্লেট নিয়ে বের হচ্ছিল। এত রাতে কি খেয়ে বেড়াচ্ছে কে জানে। জাঙ্কুককে এত রাতে এভাবে দেখে তে মিষ্টি করে হাসলো। জাঙ্কুকের পোশাক দেখে সে বুঝে গেছে জাঙ্কুক এখন বাইক নিয়ে লং ড্রাইভে যাবে। দীর্ঘ সময় কাজ করে মাইন্ড ফ্রেশ করতে প্রায় মাঝরাতে ড্রাইভে বের হয়, কারণ রাতে ঘোরার মজাই আলাদা। তেকে হয়তো হাসতে দেখে জাঙ্কুক এক ভ্রু উঁচু করে তাকালো। তে তখন ঠোঁটে হাসি এঁটে বলল, লং ড্রাইভে যাচ্ছেন বুঝি? কেন, গেলে তোর বড় আব্বুকে নালিশ জানাবি নাকি? না, তা না। তাহলে? বলছি যে আমি এতক্ষণ ধরে পড়ছিলাম, আমারও মাইন্ড ফ্রেশ করা দরকার। আমি আপনার সঙ্গে যাই? যাবি বলছিস? নিয়ে গেলে খুশি হবি? যা, রেডি হয়ে আয়। এই কথা শুনে তে খুশি মনে দৌড়ে রুমে চলে গেল। তাকে যেতে দেখে জাঙ্কুক হেলমেটের উপরে আঙুলের সাহায্যে তবলার মতো বাজাতে বাজাতে বিড়বিড় করলো, আমার নামে নালিশ না? চল, এবার বিপদের চৌরাস্তা থেকে যদি ঘুরিয়ে না আনি তো আমার নামও জাঙ্কুক নয়। এই কথা বলে জাঙ্কুক ঠোঁটে বাঁকা হাসি এঁটে ধীরে সুস্থে সিঁড়ি বেয়ে নামলো। সারা বাড়ি স্তব্ধ, হয়তো গভীর ঘুমে মগ্ন পায়ের প্রতিটা সদস্য। ড্রয়িং রুম জলজল করছে কৃত্রিম আলো ঝলকানিতে। এত রাতে কারো দেখা পাবে না জেনেই মূলত বাইরে যাওয়ার জন্য বের হচ্ছিল জাঙ্কুক। ইচ্ছে ছিল নতুন ল্যাবটা ঘুরে আসা, সেখানকার কাজকর্ম কতদূর এগুলো দেখা দরকার। কিন্তু আর যা হবে না বোধ হয়, কারণ যার আগে দেখা মিলল ব্যাঙাচির সঙ্গে। সে কি আর জানতো ব্যাঙাচি দিনের মতো মধ্যরাতেও টই টই করে ঘুরছে, একা একা প্লেট হাতে করে কি সব খেয়ে বেড়াচ্ছে। তাকে নিয়ে তো আর ল্যাবে যাওয়া যায় না। যদি নিয়ে যায় প্রশ্ন করতে করতে আত্মরা করে ফেলবে। আত্মরা হলেও ছাড় দেবে বলে মনে হয় না, বরং পাশে বসে ঘ্যান ঘ্যান করবে। এই জাঙ্কুক ভাই, আত্মরা কেন হলেন? একেবারে শহীদ হলেও তো পারতেন। একটু ঘাটতারা, এই কথা তারও জানা নয়। জীবন নিবাসে তারা মোট 7 ভাই বোন। ছোট ভাই বোনেরা সুগার তুলনায় তাকে একটু বেশি ভয় পায়। কিছু বললে মাথা তুলে তাকানোর সাহস করে না, বকলে কেঁদে কেটে একাকাত্ম করে এবং দূরে দূরে থাকার চেষ্টা করে। অথচ তেকে কিছু বললে চোখ উল্টে তাকায়। একটু বকলে মারলে সেই রেস ধরে সুযোগ বুঝে শোধ তোলারও প্রচেষ্টা চালায়। যদিও শোধ নিতে পারেনি এখন অব্দি, হয় ঘটনাটাই ভুলে যায়, নতুবা চালাকাঠের মারের ভয়ে নিজেকে দমিয়ে নেয়। তবে কথা দিয়ে দু একটা খোঁচা মারতে ভুল করে না। তবে আজ একটা শিক্ষা দিলেও মন্দ হয় না। এমনিতেই তার মর্জি মতো উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ানোর পানিশমেন্ট পাওনা রয়েছে। ধার রাখা কিংবা ফেলে রাখা কাজ একদমই পছন্দ নয় তার। সুযোগ যখন এসেছে, সুযোগ কাজে লাগানো যাক। সেই সব ভাবতে ভাবতে দেওয়াল ঘড়ির দিকে তাকালো। রাত বাজে 1টা। ল্যাবে শুকনো খাবার থাকায় কাজের ফাঁকে ফাঁকে সেসবই খেয়েছিল। কিন্তু গোসলের পর ক্ষুধা মাথা চাড়া দিয়ে উঠেছে, এখনই কিছু খাওয়া দরকার। এসব ভেবে হাতের হেলমেট সেন্টার টেবিলের উপর রাখলো। ধীর পায়ে এগিয়ে গেল কিচেনের দিকে। ফ্রিজ খুলে দেখলো পছন্দসই কিছু আছে কিনা। গরুর মাংস আর ভাত দেখে সেটাই বের করলো।
তারপর ওভেনে গরম করে খাবার প্লেটে বেড়ে নিয়ে নিঃশব্দে চেয়ার টেনে খেতে বসলো। প্রথম লোকমা মুখে পুরে বুঝলো এই রান্না তার মা মিসেস জিন করেছে। ওনার হাতে রান্নার ঘানি বলে দেয় খাবারের স্বাদ। সে খেতে খেতে একবার সিঁড়ির দিকে তাকালো। এর আসার নাম নেই। গাড়িটা সাজতে বসলো নাকি কে জানে। ধীরে সুস্থে খেয়ে টোপে ধুতে ধুতে ভাবলো 5 মিনিটের মধ্যে ট্রেন আইলে চলে যাবে। অযথা সময় অপচয় করা তার স্বভাবে নেই। সে সত্যি সত্যি ঘড়ি ধরে অপেক্ষা করলো। 5 মিনিট পুরো হতে যখন মাত্র 1.5 মিনিট বাকি তখন পেয়ে এলো। পরে জাঙ্কুকের মতোই ব্ল্যাক জিন্স আর জ্যাকেট, চুলগুলো পনিটেল করা, গোলাপি ঠোঁটে মিষ্টি হাসি আটা। ওর পোশাকের ধরন দেখে মনে হচ্ছে জাঙ্কুককে কপি করেছে। জাঙ্কুক তার আপাতমস্তক দেখে ধমকে ওঠার আগে তে বলল, জাঙ্কুকের ড্রাইভিং পার্টনার জাঙ্কুকের মতো না হলে চলে? কত বড় স্পর্ধা! তার সামনে দাঁড়িয়ে তার নাম ধরে কথা বলছে। না, এর শিক্ষা পাওয়া ফরজ হয়ে গেছে। জাঙ্কুক মুখে কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। মুখভঙ্গি দেখে বোঝার উপায় নেই তার মনে কি চলছে। এর খুশি অন্ত নেই। রাতের বেলা বাইকে করে ঘোরার আনন্দে ভুলে বসেছে। বলির পাটাকেও বলির আগে সেবা যত্ন করা হয়, তারপর এক কোপে। যদিও জাঙ্কুক তাকে বলে দিতে পারবে না, তবে আত্মহত্যা করাই যায়। জাঙ্কুক বকছে না দেখে সে আরেকটু সাহস পেল। দাঁত বের করে হেসে হাতের হেলমেট দেখিয়ে বলল, মাথায় হেলমেট থাকবে, কেউ চিনবে না। চলো যাই, চেঞ্জ করে আয়। শান্ত কণ্ঠে কঠোর আদেশ। তবুতে দমলো না, বরং জেদ দেখিয়ে বলল, না তাহলে রুমে যা। সেম সেম হলে কি হয়? জাঙ্কুক জবাব দিল না, তবে ওয়ার্নিং ছাড়া 10 থেকে উল্টো করে গুনতে শুরু করলো। অর্থাৎ 10-এর মধ্যে যেতে হবে, নয়তো তার যাওয়া ক্যান্সেল। অগত্যাতে বাধ্য হয়ে রুমে গেল। তবে যেতে যেতে জাঙ্কুককে গালি দিতে ভুলল না। পরনে লেডি টি শার্টটা বদলে ব্ল্যাক জিন্সের সঙ্গে ব্ল্যাক কুর্তি পরলো। ম্যাচিং ওড়না গায়ে জড়িয়ে হেলমেটটাও মাথায় পরে বেজার মুখে বেরিয়ে এলো। এই হেলমেট খুলবেও না, মুখও দেখাবে না। তাকে হেলমেট পরে আসতে দেখে জাঙ্কুক কিছু বলার আগেই গট গট করে হেঁটে জাঙ্কুকের আগে পার্কিং লটে চলে গেল। জাঙ্কুক তার পিছন পিছন গিয়ে লাইট অন করে বাইক বের করতে ভিতরে প্রবেশ করলো। সেও গুটি গুটি পায়ে এগোলো। জাঙ্কুক বাইক বের করছে দেখে তে চুপ করে দাঁড়িয়ে আছে। ভেবেছে বেশি কথা বলবে না। সে কথা বললে কেউ কেউ তেলে বেগুনে জ্বলে উঠে কিনা, কিন্তু হঠাৎ একটা চিন্তা মাথায় টোকা মারতেই সে ফট করে বলে বসলো, ভাইয়া, বাইকের শব্দে বাড়ির সবার ঘুম ভেঙে গেলে কি হবে? চোর ভেবে তেড়ে আসবে, দুগা বসাতেও পারে। শব্দ ছাড়া বাইক বের করা যায় না? যাই, এদিকে আয়, বাইকটা তোর মাথায় তুলে দে। তুই মাথায় করে গেট অব্দি নিয়ে যা, এতে শব্দও হবে না, কেউ জাগবেও না। এই কথা শুনে তুই মুখ ভোতা করে তাকিয়ে রইল। সবসময় বাঁকা কথা না বললে যেন শান্তি পায় না এই লোক। কথার পিঠে খোঁচা মারতে হবে তার। খোঁচা না মারলে যেন যা যায়। তুই মুখে কুলো পাততেই জাঙ্কুক বাইকে হেঁটে হেঁটে গেট অব্দি গেল। দারোয়ান গেটের সঙ্গে লাগোয়া ঘরটাতে ঘুমাচ্ছে। হঠাৎ গেট খোলার শব্দ শুনে উনি ঘর পরে উঠে জাঙ্কুককে দেখে থেমে গেল। জাঙ্কুক ওনাকে গেট লাগাতে বলে নিজে বাইকে উঠে বসলো। হেলমেট পরলো। ফোনে কল এলে কথা শেষ করলো। তারপর মূর্তির মতো দাঁড়ানো তের দিকে তাকিয়ে বলল, তুই তাহলে থাক, আমি নিমন্ত্রণ পত্র ছাপিয়ে আনি। নিমন্ত্রণ পত্র কার জন্য? তোর জন্য। দেখে তো মনে হচ্ছে বাইকে ওঠার জন্য তোকে নিমন্ত্রণ পত্র পাঠাতে হবে। আবারও অপমান? তবে তো কথা বাড়ালো না। বিনা বাক্যে বাইকে চড়ে বসলো। নড়ে চড়ে জামা কাপড় ঠিকঠাক করে সুন্দর করে বসলো। তখন জাঙ্কুক বলল, লং ড্রাইভে বের হলে আমার যেদিকে দু চোখ চাই আমি যাই। আজও যাব, এখনো সময় আছে। সমস্যা থাকলে নেমে যা। না, সমস্যা নেই। সত্যি তো? একদম সত্যি। পরে বড় আব্বুর কাছে নালিশ করবি না তো? আমি ভয়টাই দেখিয়েছি, অচেনা রাস্তায় নিয়ে গেছি, জোরে বাইক চালিয়েছি, হ্যান ত্যান কত কি। না না, কোনো নালিশ করব না, প্রমিস। ওকে। এই কথা বলে জাঙ্কুক বাইক স্টার্ট করলো। তে খুশিতে ডগডগ হয়ে জাঙ্কুকের কাঁধের উপর হাত রাখলো। কারো মুখে কোনো কথা নেই। অনেকদিন পর এভাবে বের হয়ে তে আশপাশ তাকিয়ে দেখছে। পাগলাটে সমীকরণে উঠছে তার পরনের ওড়না। হেলমেট থাকায় মুখভঙ্গি বোঝা যাচ্ছে না, তবে সে খুশি, ভীষণ খুশি। এর আগেও সুগার সঙ্গে বের হয়েছিল, খুব মজা করেছিল দুজন। কত কিছু খেয়েছিল, ইচ্ছে মতো ঘুরেছিল। ভাবুকতে ভাবনার জগতে ডুবে খেয়ালি করেনি বাইকের গতি ধীরে ধীরে বাড়ছে। হাইওয়ে দিয়ে শাসা করে ছুটছে তাদের বাইক। কোথায় যাচ্ছে জানা নেই, যেদিকে যাক তাতেও সমস্যা নেই। আজ মন খুলে ঘুরবে, ঘুরতে ঘুরতে আনন্দ কুড়াবে। তবে এতক্ষণ চুপ থেকে তার পেটের মধ্যে কথাটা যেন তাকে সমানে খোঁজাচ্ছে। খুব অশান্তি লাগছে। জাঙ্কুক ততক্ষণে হাইয়ে পেরিয়ে অচেনা পথের পথ ধরেছে। তার বাইকের গতি আরেকটু বেড়েছে, যেন বাতাসের সঙ্গে উড়ে যেতে চাইছে। বাইকের গতিটা এতক্ষণে খেয়াল করলো তাতে তার বুকের ধুকপুকানি শুরু হলো। ভয়ে দু হাতে খামচে ধরেছে জাঙ্কুকের কাঁধের জ্যাকেট। সে ভয়ে ভয়ে এবার জিজ্ঞেস করলো, আমরা কোথায় যাচ্ছি ভাইয়া? বিপদের চৌরাস্তায়। ইয়ে আবার কেমন নাম? কোথায় এটা? শ্মশান ঘাটের পাশে।
কি, আপনি আমাকে শ্মশান ঘাটের দিকে নিয়ে যাচ্ছেন? হুম, আমি যাব না। বাইক থামান, নামবো। বাইক থামানো যাচ্ছে না। থামানো যাচ্ছে না মানে? বাইকের ব্রেক ফেল। কি কি বলছেন এসব? এখন কি হবে? কি আর হবে, মরে যাব। মরতে ভয় পেলে মরার আগে আমাকে আঁকড়ে ধরতে পারিস। এই তো পথযাত্রী মারা যাচ্ছে ভেবে বেয়াদবি মাফ করে দেব। তে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। বাইকের ব্রেক ফেল মানে রাস্তার ভবলীলা সঙ্গ। কোন কক্ষণে এসেছিল সে? বাইকের ব্রেক ফেল, অথচ এ লোক এখন এত শান্ত আছে কিভাবে? এর কি মরার ভয় নেই? বাইক চলছে দ্রুত গতিতে, গতি কমার নাম নেই, ধাপে ধাপে বাড়তে আছে। এবার কাঁদতে শুরু করলো। যেভাবেই হোক বাইক থামান ভাইয়া, আমি এখনই মরতে চাই না। মরণ কি বলে আসে? আমি সরি রিতে, সত্যি বাইক থামছে না। একটা গাছের সঙ্গে দুম করে লাগিয়ে দিন, গুরুতর আহত হতে সমস্যা নেই, কিন্তু এত তাড়াতাড়ি মরা যাবে না। বাংলা সিনেমায় দেখিসনি, গাছের সঙ্গে ধাক্কা খেয়ে স্মৃতি হারিয়ে তার হয়ে পাবনায় যেতে হয়। তোর যদি স্মৃতি হারিয়ে যায় তখন কি হবে? এমনিতেই কথায় কথায় ভাই ভাই করে মুখে ফেরা তুলে হেদিয়ে মারছিস। স্মৃতি হারিয়ে আমাকে যে বাপ ডাকবি না এর গ্যারান্টি কে দিবে? তুই নাকি তোর বাপ? পাগল, স্মৃতিহারা হয়ে বাঁচতে চাই আমি। বাঁচান আমাকে, কে আছো বাঁচাও। ভয় কাঁপতে শুরু করেছে আর জাঙ্কু হেলমেটের আড়ালে হেসেই যাচ্ছে। এই মুহূর্তে সে টের পাচ্ছে হাসি চাপিয়ে রাখা খুব কষ্টের কাজ। এদিকেতে বাঁচাও বাঁচাও করে সমানে চেঁচিয়ে যাচ্ছে, তবে নির্জন অন্ধকার রাস্তা বেধায় কেউ শুনছে না। তারা এমন এক রাস্তাতে এসেছে কোনো গাড়িও দেখা যাচ্ছে না। বাইকটা তখনও পূর্বের গতিতে চলমান। এত জোরে বাইকটা চলছে যে তার ভারসাম্য বজায় রাখতে হিমশিম খাচ্ছে। মনে হচ্ছে এখনই হাত ফসকে পিচ ঢালা রাস্তায় আছড়ে পড়বে। সে ভয়ে জাঙ্কুকের পিঠে মাথা থেকে শক্ত করে আঁকড়ে ধরে বিড়বিড় করে ছুটা পড়ছে। তার অবস্থা দেখে জাঙ্কুক বলল, তে বামে তাকা। তে সেভাবে ঘাড় ঘুরিয়ে বামে তাকালে জাঙ্কুক বলল, এটা হচ্ছে শ্মশান, অনেক পুরনো শ্মশান। এখানে কত মানুষের আত্মা ঘুরে বেড়াচ্ছে কে জানে। কেউ গলায় ফাঁস দেওয়া, গলা কাটা, পা কাটা, হাত কাটা, কত ধরনের লাশ যে পোড়ানো হয় এর আগেও শুনেছিলাম। সিংহ রাশির এক পথিক এই পথ দিয়ে যাওয়ার সময় তার গায়ে ফাঁসির আত্মা ভর করেছিল। পরে সে আত্মা নাকি পথিককে জ্যান্ত অবস্থাতে জ্বলন্ত চিতায় দাঁড় করে পুড়িয়ে মেরেছিল। একে তো ঘুটঘুটে অন্ধকার চারিপাশ, একদম লোকশূন্য এলাকা। শ্মশান শুনে গা ভার হয়ে আসছে। আর একটু শক্ত করে জাঙ্কুকের জ্যাকেটটা খামচে ধরে চোখ জোড়া বন্ধ করে নিল। ভয়ে ঘেমে উঠেছে তার হাতের তালু, গলা শুকিয়ে কাঠ, পায়ের তালুটাও কেন জানি শিরশির করছে। বাতাসের শুশু শব্দ অদ্ভুতরে শোনাচ্ছে। তাকে এতটা নিশ্চুপ দেখে জাঙ্কুক নিঃশব্দে হাসলো। তারপর হঠাৎ কিছু মনে পড়ার মতো করে বলল, শিট, আমি তো একটা কথা ভুলে গিয়েছি। কি কথা? তোর কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? কাঁপছিস নাকি কাঁদছিস? ভাইয়া, বাড়ি যাবো। যেতে পারলে আমিও খুশি হতাম, কিন্তু সেটা বোধহয় হবে না রে। তোকে কতক্ষণ সেফ রাখতে পারবো তাও বুঝছি না। কেন? আমি তো ভুলেই বসেছি, আমারও সিংহ রাশি। এখন ওই আত্মারা যদি আমার গায়ে ভর করে, তুই আমাকে জ্বালাস, রাগাস। তোর উপরে খুব রাগ আছে আমার। আত্মারা যদি সেই রাগ তুলতে তোকে আছাড় মারে অথবা গলা চেপে ধরে মেরে ফেলে, এরা নাকি রক্ত খায়, কচকচ করে মানুষের নাড়ি ভুড়ি খায়। তোর সঙ্গে যদি এসব হয় মাফ করে দিস। মনে করি সেখানে আমার হাত নেই, আমি নিষ্পাপ। আর তার হাতে যদি তোর অপমৃত্যু হয় তাহলে নিয়তি ভেবে ধরে নিস, কষ্ট রাখিস না মনে। তোকে তো বাঁচাতে পারবো না, তবে আমি কথা দিচ্ছি তোর ফতরায় তোর পছন্দের জর্দা নিজের হাতে বিলাবো সবাইকে। ঠোঁট ভেঙে কাঁদছে, বারবার নাক টানছে, ভয়ে পরনের কুর্তিটা ভিজে উঠেছে, গা চ্যাটচ্যাট করছে। এখন যদি সত্যি জাঙ্কুকের গায়ে ভূত ভর করে তাহলে কি হবে? কার কাছে সাহায্য চাইবে? এ কথা ভাবতে না ভাবতেই তার ভয়ের মাত্রা বাড়লো। হাতের বাঁধন ঢিলে হয়ে আসলো। তবে গান হারিয়ে পড়ার আগে জাঙ্কুক তার হাতটা ধরে দ্রুত বাইকটা থামালো। এতক্ষণ নজর রাখছিল তের উপরে, এজন্য ধরতে পেরেছে সহজে। সে বাইকে বসা অবস্থাতেই দেখি কাছে টেনে হেলমেট খুলে দেখে তার মুখটা ঘামে ভিজে আছে। সে হাত দিয়ে ঘাম মুছে তের গাল চাপড়ে ডেকেও সাড়া পেল না। পানি না থাকায় চোখে মুখে পানি দিতে পারলো না। তবে অবচেতন তের মুখের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, কেবল বিপদের চৌরাস্তা পার হলি, এখনো সর্বনাশের চিপাগুলি পার হওয়া বাকি। এত তাড়াতাড়ি জ্ঞান হারালে হবে? কদিন ধরে ওহম কিজনের সঙ্গে নীরব দ্বন্দ্ব চলছে সুগার। এই জন্য অবশ্য সুগার দায়ী। ওহম কিজন বারবার বারণ করেছিল ভুলেও যেন বয়ংকে জানে না মারে। এখন বয়ংকে মারলে দোষটা ওনার ঘাড়ে চাপবে। এমনিতে সময় খারাপ যাচ্ছে, এখন এসব করা মানে
নিজের বিপদ বাড়ানো, কিন্তু সুগা সে কথা শোনেনি। বরং সে ভয়ংকে নির্মমভাবে জবাই করেছে। তারপর শুধু ভয়ংয়ের মাথা পার্সেল করে তার বাবার কাছে পাঠিয়েছে। কোনো রাজনীতিবিদ ছেলের কাটা মাথা পেলে বসে বসে আঙুল চুষবে না নিশ্চয়ই। ভয়ংয়ের বাবা সংজনও বসে নেই, পাগলা কুকুরের মতো খুনিকে খুঁজে বেড়াচ্ছে। উপর মহলের আদেশে পুলিশও বসে নেই। ওহম কিজনের দলের একমাত্র সুগা এইভাবে মানুষ মারতে পারে এবং মারে, এই সন্দেহের বশে পুলিশ আজ ওহম কিজনের কাছে এসেছিল। শান্তভাবে হুমকি দিয়ে গেছে, সামনেই নির্বাচন, এখন যদি এসব কেস ঘাড়ে পড়ে জনগণকে ভোট দিবে। ভোটের আগেই তো জনগণ আঙুল তোলা শুরু করবে। সুগার এমন বাড়াবাড়িতে ভীষণ চটে আছে ওহম কিজন। উনি এসব নিয়ে কথা বলতেই সুগাকে ইমেল করেছে। জিমিনের কথা ইমেল চেক করে সুগা পার্টি অফিসে এসেছে। পায়ের উপর পা তুলে বসেছে ঠিক ওহম কিজনের মুখোমুখি। পাশে দাঁড়িয়ে আছে জংউ। সুগা যদি ওহম কিজনের ডান হাত হয় তো জংউ বাম হাত। তবে অজ্ঞাত কারণে জংউ সুগাকে সহ্য করতে পারে না, কারণ সুগার থেকে সে বেশি দিন ওহম কিজনের সঙ্গে আছে। অথচ ওহম কিজন তার কাজের মত না তো দূর, কিছু শেয়ারও করে না। এর আগে সুগার ভুল ধরে বারবার ওহম কিজনের কান পড়া দেয় সে, কিছুক্ষণ আগেও দিয়েছে। ওহম কিজন চেয়ারে বসে জ্বলন্ত সিগারেটের দিকে তাকিয়ে আছে। সুগা বসে বসে কাছে ছোলা খাচ্ছে, খোসা রাখছে চকচকে টেবিলের উপর। তার এহেন কাজে ওহম কিজন ঠান্ডা স্বরে বলল, কিছুদিনের জন্য গা ঢাকা দে সুগা। কার বাল ছিঁড়তে? কারোই না, আপাতত নিজের বাল বাঁচাতে গা ঢাকা দে, নয়তো তোর পুলিশ বাপ এসে তোর বাল উপড়ে নিয়ে যাবে। আসুক, আমিও তাদের বাল ছিঁড়ে বোঝা বেঁধে হাতে ধরিয়ে দেব। মুখে মুখে কথা বলায় ওহম কিজন বিরক্ত হলেও বুঝতে দিল না, তবে মনে মনে সুগাকে গালি দিতেও ভুলল না। সুগার এমন দাপট দেখে জঙ্গল গা পিত্তে চলছে। এই ছেলে নিজেকে কিভাবে কে জানে। তবে এই মুহূর্তে সে চুপ থাকতে পারলো না, তাই দাঁতে দাঁত চেপে বলল, মায়ের কি খুব দরকার ছিল? মারলি পার্সেল পাঠাতে গেলি কেন? ওকে মার ক্যারা উঠেছিল তাই মেরেছি, তাতে তোর বাপের কি? সুগা, বাপ তুলে কথা বলবি না। বলবো, যা পারিস করে নিস। তাদের তর্কে এবার ধমকে উঠলেন ওহম কিজন। টেবিলের উপর শক্ত থাবা বসে হিসিয়ে বললে, তুই মেরেছিস, এসব ঝামেলা তুই সামলাবি। এর এক ফোঁটা দায় যেন আমার ঘরে না আসে। এ কথা বলে উনি হন হন করে বেরিয়ে গেল। সুগা পায়ের উপর পা তুলে তখনও কাঁচা ছোলা চিবাতে ব্যস্ত। অনেক 2 কোয়ার্টার গ্যাবারিং প্যান্ট ও টি শার্ট। শারীরিক গঠন দেখে মনে হচ্ছে ভদ্র সভ্য কোনো চকলেট বয়, যার মধ্যে হিংসটা নেই। রাগও খুব শব্দের সঙ্গে পরিচিত নয় সে। সে শান্তিপ্রিয় শান্ত মানুষ। আজ আর পাশে ফিরবে না, জিবির একটা ব্যবস্থা করতে হবে। ছেলেটা বড্ড বেশি লাফাচ্ছে, পা না কাটে তার লাফানো থামবে না বোধ হয়। সমস্যা নেই, তার ব্যবস্থাও সে নিজে করবে। ওহম কিজন বেরিয়ে যাওয়ার পর জঙ্গও বের হতে গেলে সুগা বলল, আমার ফোনে উকি মারার সাহস আর দেখাস না। প্রথমবার ভুল বলে মাফ করলাম, দ্বিতীয়বার উকি মারার চোখটাই রাখবো না। ভুলে যাস না, আমি ছেলে ভালো, তোর মানুষটা খুব খারাপ। জঙ্গু মনে রাগ চেপে কথাগুলো শুনে চলে গেল। সুগা পায়ের উপর পা তুলে তখনও ছোলা খেতে ব্যস্ত। কাঁচা ছোলা রোজ খায়, ভালো লাগে তার। তখন তার ফোনে মেসেজ টোন বাজলো। মেসেজ চেক করে দেখে জিমিন একটা ঠিকানাতে মেসেজ করেছে, বেস্ট অফ লাক। সুগা হাসলো, বড় চমৎকার সে হাসি। তারপর ছোলা চিবাতে চিবাতে প্যান্টের কোমর বরাবর হাত রেখে পিস্তলটা ঠিকঠাক ভাবে গুছলো। ঘাড় ঘুরিয়ে ঘুরিতে সময় দেখে জিমিনকে রিপ্লাই করলো, ধন্যবাদ হ্যাকার সাহেবা, আপনার কাজে আমি বিমোহিত, অভিভূত। অপেক্ষা করুন, বাসায় ফিরে করার চুমো টিপ দিব।